দর্শক, আমার ছোট্ট ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন রবি থেকে বৃহস্পতি যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। এর পাশাপাশি যমুনার ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুদ মিশা। আমরা দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রভাব, বিশেষ করে রাজনীতি নিয়ে আমরা কথা বলি। নানান ঘটনা ঘটছে, নানা ধরনের উদ্যোগ চলছে, নানা ধরনের অর্থনৈতিক বৈশ্বিক নানান সিদ্ধান্ত বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশকেই বিচলিত করছে। সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। প্রফেসর মারুফ, স্বাগত আপনাকে। আছেন বিএনপি দলীয় সাবেক এমপি জনাব নীলুফার চৌধুরী মনি আপা, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এই কারণে যে আমরা বিশেষ করে অস্বীকার করার উপায় নেই, এবার রোজায় বাজার বা দ্রব্যমূল্য অন্য যে কোনো সাম্প্রতিক সময়ের চেয়ে একটি স্থিতিশীল ছিল। ঈদ যাত্রাটা ছুটি বড় হোক বা যে কোনো কারণে হোক স্বস্তি ছিল। আজকে যাত্রী কল্যাণ সমিতি একটি পরিসংখ্যান দিয়েছে, তাতে দুর্ঘটনার মানুষ মারা গেছেন, কিন্তু সেই পরিসংখ্যানটা অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা কম। এসবের কারণেই কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ডক্টর ইউনূসের এই সরকারকে আমরা আরও অনেক দিন দেখতে চাই, যেটা আপনারাও আগে বলছিলেন যে আপনারা মানে এই সরকার যেহেতু একটি বিশেষ ঘটনাক্রমে আসা সরকার, তাদেরকে স্বাভাবিক সরকার ভাবার সুযোগ নেই। এবং এই ক্যাম্পেইনটার এগেনস্টে জাতীয় নাগরিক পার্টি বলি অথবা প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি বা তার পার্সোনাল স্টাফ বা সরকারের কাউকে এরকম কোনো বক্তব্য বা করতে আমরা দেখি নাই যে এটা তারা চান না বা এই বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ফলে এই যে ক্যাম্পেইনটা চলছে, এইটাকে আসলে পরোক্ষভাবে আপনাদের এবং সরকারেরই ক্যাম্পেইন কিনা? তো স্যার, আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাই। সব কিছুর মধ্যে আমাদেরকে খুঁজে পাওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু এটা তো আপনি বলেছেন যে স্বতঃস্ফূর্তভাবে এটা অনেকে দাবি করছে। এখন সোশ্যাল মিডিয়াকে আমরা কতটুকু আনুষ্ঠানিক হিসেবে ধরবো বক্তব্য, সেটা আমাদের একটা বিবেচনা করতে হবে। এটা এখন জনগণ যদি দেখেন, আপনি সোশ্যাল মিডিয়া ছাড়াও ঈদের দিনে তো কেউ বলেছে, ডক্টর ইউনূস যখন সামনে ছিলেন, যখন সাধারণ মানুষের সাথে দেখা করছিলেন, তখন কিন্তু বলেছেন অনেকে যে 5 বছর। এগুলোকে আমি স্বতঃস্ফূর্ত আবেগ হিসেবে দেখি। এবং এই আবেগটা যৌক্তিক অযৌক্তিক এটা হচ্ছে একটা আলোচনা, কিন্তু মানুষ কেন এটা বলতে চায়, যারাই যতটুকু যে পরিমাণ মানুষ এটা বলছে, এটা কেন বলছে? তাদের তো রাজনৈতিক দলগুলোকে নিয়ে ভয় আছে। তার মানে এই বক্তব্যটার সঙ্গে আপনারা একমত না? আমরা তো দলগতভাবে এটা কখনোই মানে টাইমের ব্যাপারে বলি নাই যে 5 বছর থাকতে হবে কিংবা এই ডিসেম্বরের মধ্যে যেতে হবে, দ্রুত নির্বাচন দিয়ে চলে যান, এগুলো আমাদের মানে থিঙ্কিং প্যাটার্ন না। আমরা সবসময় বলেছি যে এজেন্ডা টাইম ঠিক করবে। আপনি মানে এই জুনেও ইলেকশন দেওয়া লাগতে পারে, ডিসেম্বরেও দেওয়া লাগতে পারে, মার্চেও দেওয়া লাগতে পারে। আপনাকে প্রতি মুহূর্তে সরকারকে তার যে কাজগুলো সরকার গ্রহণ করবে, সেটা রাজনৈতিক দল জনগণের কাছ থেকে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে যে এই কাজের জন্য আমার এতটুকু সময় দরকার। যদি যে মানে এই যে এখন যেমন সামিট ইত্যাদি জিনিস হচ্ছে, এগুলোতে আমি ধরি যে একটা সরকারের রেগুলার কাজের মধ্যেই, তবু এই সামিটটা তো একটা বড় অর্জন আমাদের। এই সরকারের প্রধান যে 3টা কাজ হিসেবে আমরা দেখি, বিচার, সংস্কার এবং তারপর ইলেকশন, এটা যদি সরকার রোডম্যাপটার কথা এসছে যে জুলাই চার্টার হবে, এই জুলাই চার্টারের পরে আমরা বুঝতে পারবো যে আসলে এটার জন্য সত্যিকার অর্থে যৌক্তিক কতটুকু সময় দরকার। ডিসেম্বর টু জুনের কথা সরকার বলেছে, আমরা বলেছি যে ডিসেম্বর টু জুনের ব্যাপারে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা দেখতে চাইবো যে কাজটা মানে সংস্কারের কাজগুলো আগাচ্ছে কিনা, নাকি ধরুন যে ডিসেম্বরের মধ্যে একটা বিশেষ রাজনৈতিক দল চায় এই জন্য ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, এই জন্য আমি যতটুকু পারি তড়িঘড়ি করে কাজ করে চলে যাচ্ছি, সংস্কারগুলো এক ধরনের অর্নামেন্টাল হয়ে যাচ্ছে কিনা, এইটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। ইলেকশনের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে আমরা বারবার তো আমাদের অবস্থান পরিষ্কার করেইছি, কিন্তু আমরা বলি নাই যে অমুক সময়ের মধ্যে দিতে হবে। এজেন্ডা এবং টাইম, আপনি এজেন্ডা দিয়ে যদি মানে আপনি ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে পারেন, আপনি থাকেন। আর যদি দেখা যায় যে না, অযথা টাইম লিঙ্গারিং করছে, তাহলে চলে দিতে হবে। কিন্তু ওই যে এইটা বিচার করার মানে পরিমাপক কি? তুষার, আপনার তো কিছু কাজ অলরেডি আছে, সংস্কারের কাজ তো আপনি গ্রহণ করেছেন, আপনার 11টার মতো কমিশন আছে, যার মধ্যে বেশিরভাগ কমিশনের কাজই এই সরকার করে ফেলতে পারবে, মানে যেগুলোর সাথে সংবিধান সম্পর্কিত না। ফলে এই সরকারি অধ্যাদেশ দিয়ে এগুলো করে ফেলতে পারবে। যেগুলো সংবিধান সম্পর্কিত সংস্কার, সেগুলোর ক্ষেত্রে আমরা একটা পদ্ধতির কথা বলেছি। এই সামিটটাকে আপনি বড় অর্জন বলছিলেন, অবশ্যই বড় অর্জন। আপনি গত বছরের এই ধরনের স্টার্টআপ বিজনেস বা সামিটের সাথে তুলনা করলে এটা দেখা যাবে। এবং যতগুলো ইনভেস্টার এখানে এসছে, যতগুলো দেশ এসেছে, এবং সেখানে আশিক চৌধুরীর যে পারফরমেন্স আমরা দেখতে পেলাম, অন্তর্বর্তী সরকারের যে পারফরমেন্স দেখতে পেলাম, ইনভেস্টরদেরকে আশ্বস্ত করা এবং বাংলাদেশে নিয়ে আসা। সেখানে আশিক চৌধুরী বললেন যে এর আগের স্যামসাং কীভাবে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল, সেখান থেকে আমলাতান্ত্রিক জটিলতা সরিয়ে
ইনভেস্টরদের জন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে অন্যান্য লাইসেন্স প্রাপ্তি ইত্যাদি সহজ করার জন্য, ইজি করার জন্য এই সরকারের পদক্ষেপগুলো তারা জানিয়েছেন। ফলে এটা অবশ্যই বাংলাদেশের জন্য বড় ঘটনা। বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের ঘাটতিতে আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিডা নামক যে একটা প্রতিষ্ঠান আমাদের আছে, বিনিয়োগ উন্নয়ন বোর্ড, এটা যে একটা ঠুটো জগন্নাথ হয়েছিল এতদিন, এবং এখন অনেকেই বলছেন যারা এই প্রতিষ্ঠানে একসময় কাজ করেছেন যে এতদিন পর্যন্ত ইনভেস্টররা নানা প্রতিকূলতা ফেস করতো, এই যে কমিশন থেকে শুরু করে। এটার চেয়ারম্যান ছিল। হ্যাঁ, তো এই প্রতিষ্ঠানের কোনো ভ্যালু ছিল না আসলে। আচ্ছা। বরং যেটা হতো যে ইনভেস্টররা এই প্রতিষ্ঠানে গিয়ে হচ্ছে কান্নাকাটি করতেন যে সরকারের কাছ থেকে তারা এই প্রতিকূলতা পেয়েছেন, ফেস করেছেন। কিন্তু এটা কি সরকারের অগ্রাধিকারের ছিল? আপনি যেটা বলছিলেন যে তিনটা অগ্রাধিকার, সরকার বিচার, আরো সংস্কার, অনেকদিন, নির্বাচন। আপনি ভেবে দেখেন যে আশিক চৌধুরীর মতো একজন লোককে, আর এত সুন্দর একটা জীবনযাপন ছিল সিঙ্গাপুরে, সেখান থেকে তিনি শুধুমাত্র ডক্টর ইউনূসের কলে চলে এসেছেন দেশকে সার্ভ করার জন্য। উনি কিছু ডেলিভার করবেন না? নাহলে উনি কেন আছেন? উনি কিন্তু একটা গ্লোবাল টায়ারের লোক। এবং বাংলাদেশের আমি মানে চ্যালেঞ্জ জানাতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল আছে যে আশিক চৌধুরীর মতো একটা লোককে তৈরি করতে পারবে বা প্রোভাইড করতে পারবে? যারা ইলেকশন চাচ্ছে তাদের এই ধরনের একটা লোক আছে? তাদের নাই। মানে যারা এই ইলেকশনের মধ্যে দিয়ে আসুক তাদের এই মুহূর্তে অন্তত নাই। বড় বড় কথা বললেই হবে না। তো আশিক চৌধুরীর মতো মানুষ যারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছিল, মানে আমাদের যে গ্লোবাল স্কিলের মানুষ আছে এটা তো আমরা দেখতে পেলাম এই ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে দিয়ে। এবং আশিক চৌধুরী পুরো একা ব্যক্তি দেশের বিদেশের সকল ইনভেস্টরদেরকে মানে মাতিয়ে রেখেছেন এক অর্থে। সারাদিন তার প্রশংসা হচ্ছে। হ্যাঁ, তো সেখান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটা খুবই ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই সকল দিক থেকে এটা সরকারের অগ্রাধিকার কি না অগ্রাধিকার, এইটা সরকার যে করেছে এটা খুবই ভালো কাজ করেছে। একদম পরিষ্কার। আপা, এই সরকার আসলেই তো ভালো করছে, মানে যেটা তুষার বলছেন, এর জনমানুষও লিখছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের। ফলে এই সরকার থাকলে আপনাদের কি সমস্যা? আমরা তো বলি নাই যে সমস্যা, আমরা শুধু বলেছি ইলেকশন দেওয়ার জন্য। ইলেকশন দেওয়া মানে তো সরকার থাকবে না। যেটা যে সরকার, যারা শুনছেন শুভেচ্ছা এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা, আমি বলতে চাই যে সরকার ছিল পতিত সরকার, তাদের কাছে আমাদের কি চাওয়ার ছিল? প্রথম চাওয়ার ছিল গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই ভোটটাকে নিয়ে আপনার 14-18 আপনার খেয়াল আছে নিশ্চয়ই, 14-18-24 কি হয়েছে। আমরা এই জায়গাতেই আমরা বলেছি যে যদিও তত্ত্বাবধায়ক সরকার আসতো, যদিও তত্ত্বাবধায়কের অবস্থানটা ছিল না, আসতো তাহলে তো 3 মাসে যদি সবাই মিলে একটা ডিসিশন নিত তাহলে হতো। যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই জন্য তারা টাইম নিবে একটু। দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল, আমরা অস্বীকার কিছুই করি না। যার যেখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা কোনোটাই তাদেরকে দিতে কমতি করি নাই। কিন্তু আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি যে এখন একটা টাইমে যদি ডিসেম্বরেও নির্বাচন দেয় তাও কিন্তু 1.5 বছর, আপনার 1.5 বছর চলে যায়। 1.5 বছরে একটা সরকার নির্বাচনের জন্য কি যথেষ্ট নয় এই এরকম ভঙ্গুর গণতান্ত্রিক একটা দেশে? অবশ্যই আমি মনে করি এটা তো আগে সরকারের মতোই হয়ে গেল না যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন। আপনার উন্নয়নের কি দেখলাম আমরা? এই শুরুটা দেখি কিন্তু আমরা উন্নয়ন বলতে পারি না, কারণ এই সামিট কিন্তু এই প্রথম না। প্রত্যেক বছর যে সরকার থাকতো সামিট হতো। বলতে পারেন যে কতটা ভালো ভালো ব্যবসায়ীরা এসেছে, এটি কিন্তু পরবর্তী ইমপ্লিমেন্টের উপর ডিপেন্ড করবে তারা করবে কিনা। আমি যদি বলি যে আপনি ব্যবসায়ীদেরকে ডেকে এনে রেখে আপনি সেই দিন আন্দোলন করলেন, ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করে কি হলো? আপনারা সবাই জুতা চুরি করলেন। এই যে জুতা চুরিটা, কারা জুতা চুরি করলো? আপনি খেয়াল করেন, অ্যারেস্ট হয়েছে, তারা জানা আছে। তাহলে আপনি কোনখানে এখানে এই সামিটের আপনি সুনামটা, তারা কি অবশ্যই তারা কারা আপনি নিশ্চয়ই জানেন তারা কারা। তারা তো যারা সব জায়গায় যারা দখলবাজি করছে, সব জায়গায় যারা এক ধরনের মানে কি বলবো সরকারকে পরিচালনা করছে, তারাই তো। এইখানে আপনার এই জুতাগুলো চুরি করার কি খুব দরকার ছিল? যে জিনিসটা আমি ব্যবহার করব না করে আমি আন্দোলন করলাম, সেই জিনিসটা আমি চুরি করে বাড়িতে নিয়ে গেলাম, সেই জিনিসটা আমি চুরি করে ভাঙচুর করলাম। পরিকল্পিত আন্দোলন মনে হয়েছে আপা আপনার? আমি নিজেও বলি, আমি আপনাকে বলি, যেই দিন এত বড় একটা সামিট অনুষ্ঠান, আমি বলতেই পারি যে হ্যাঁ অনেক বড় করেছে, এটা অনেক বড় সুনামের ব্যাপার। হ্যাঁ আমরা বলবো, বলার আগেই আপনি কি করলেন? জুতা চুরি করালেন। তাহলে কি এটা কি হলো? কে চুরি করালো? আমার প্রশ্ন হচ্ছে কে বা কারা করালো? সরকার যদি আইনের শাসন কায়েম করতে ব্যর্থ হয়, তাহলে কি আপনি যেই করুক এটা সরকারের উপর দিয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি বলবো না, যদি তারা অ্যালার্ট থাকতো, তাদেরকে যদি আপনি কি মনে করেন গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট থাকে না? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি সম্মান করি, চৌকস তারা অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে।
তাহলে তারা চুপ করে থাকলো কেন? এরকম ঘটনা ঘটবে আপনার বলে কয়ে যে এরকম আন্দোলনের হবে, তাহলে যতগুলো কেএফসি বিএফসি বাটার দোকান ছিল সেগুলোর সামনে কেন পাহারাটা Security কেন বসালো, বাড়ালো? সিকিউরিটিতে বাড়ালো না কেন? তাহলে এই জায়গাটা তো আমরা করি নাই। আপনার মায়ানমারে আপনি কয়দিন আগে রোজার মধ্যে আপনি বিশাল আয়োজন করলেন জাতিসংঘ নিয়ে এসে কি বললেন আপনি বললেন লক্ষাধিক লোককে আপনি ফেরত পাঠাতে পারেন। 1,80,000। হ্যাঁ, লক্ষাধিক আমি বলছি ফেরত পাঠাবেন। এখন আপনার পররাষ্ট্র উপদেষ্টা কি বলে? এই মুহূর্তে একটাও সম্ভব না। এটা তো আমরা সবাই জানি, আপনিও জানেন, আরো 10 জন জানে। তাহলে আপনি এই ধরনের এইটা কি বিগত সরকারের মতোই হয়ে যাচ্ছে না? এই যে নামে তাল পুকুর কামে ঘটিও ডুবে না। তা আমরা তো ঘটি ডুবানো বা তাল পুকুর দুটার কোনোটাই চাই না। আমরা যা সাধারণভাবে ওই জিনিসটা চাই। আপনি ঈদের কথা বললেন যে এরকম অনেকটা ক্রাইম কম হয়েছে, আমি অস্বীকার করছি না। আপনি 11 দিনের ছুটি কয়বার পেয়েছে আপনি বলেন তো? মানুষ আস্তে ধীরে সুস্থে যেতে না, পেরেছে। বাজারের কথা বলছি আমি আপা, বাজারের জিনিসপত্রের কথা দাম, আমি সবজির আরো দাম। বলি, বাজারের কথাটা কখন? যখন বাজারটা যখন গরুতে আপনার টমেটো খায় না, লাউ খায় না, কুমড়া খায় না, অন্য জিনিস ঢাকা পর্যন্ত খরচ করে আনতে হয়। আপনি দেখেন, আমি যদি মিথ্যা কথা বলি, এখনো ঢাকায় আমি সকালবেলা 20 টাকা কেজি টমেটো কিনেছি। তার মানে কি এই যে দেশের সব কিছু ভালো হয়ে গেছে? চালের দাম কেজিতে আপনার 10 টাকা 15 টাকা বাড়লে তাহলে আপনার কি হলো? এই টাইমটা তো সব সময়ের জন্য। সে যে সরকারি থাকুক না কেন, কৃষকের জিনিস পচে, আলু গরুতে খাওয়াচ্ছে, তার মানে কি আলুর ক্রাইসিস পড়বে না কয়েকদিন পরে? অবশ্যই পড়বে। তাহলে আপনি এটার উপর কিভাবে একটা আলু বা টমেটো খেয়ে গরিব মানুষ কিন্তু রোজা রাখতে পারে বেশি করে খেয়ে? জি, আপা, তো আপনার সেটা আপনি বক্তব্য- বাজারের এইখানে আপনার মাছের দাম কমেছে, গোস্তের দাম কমেছে, চালের দাম কমেছে। আপনি এখন পরিত্যক্ত সময়ের সবজির কথা যদি আপনি ঢেকুর তুলেন তৃপ্তির, আমার বলার কিছু থাকবে না। না, আমি তুলছি না আপা, আমি বলছি সরকারের, ওনারা বলছেন। প্রফেসর কাজী মারুফুল ইসলাম, আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে শুরু থেকেই নানান ধরনের প্রশ্ন ছিল, কিন্তু একটা সাধারণ ধারণা প্রফেসর ইনুজ যেটা বলছেন, বিচার সংস্কার নির্বাচন তাদের অগ্রাধিকার, এর বাইরেও তারা বেশ কিছু কাজ করছে। এই সাম্প্রতিক সময়ের যে অনলাইন মুভমেন্টটা, এই সরকারকে একটা দীর্ঘমেয়াদে চান, অথবা আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি আগের অনাস্থা থেকে এ ধরনের একটা ক্যাম্পেইন চলছে। আমরা জানি না এটা পেইড ক্যাম্পেইন কিনা বা পরিকল্পিত ক্যাম্পেইন কিনা, কিন্তু এই ক্যাম্পেইনটা সম্পর্কে আপনার মূল্যায়ন কি, সেটি একটু শুনতে চাই। পাশাপাশি এই রমজানের বাজার ব্যবস্থাপনা নিয়ে মনে আপার যে বক্তব্য, সেটাকে আপনি কিভাবে দেখেন? বিএনপিকে এই সরকারের সময়ও আসলে একটা বিরোধী দলের রোলই প্লে করছে। জি, ধন্যবাদ। আমি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে যুক্ত করার জন্য। আমি শুনছিলাম, আমার সহ আলোচকদের আলোচনা শুনছিলাম। তো ওই শোনার জায়গা থেকে আমি যদি আমার ছোট্ট একটু এক্সপিরিয়েন্স বলি, যে আমি এই ঈদের সময় বেশ লম্বা সময়ের জন্য প্রায় সপ্তাহখানেকের মতো আমি ঢাকার বাইরে ছিলাম এবং বিভিন্ন জায়গাতে গিয়েছি। সেগুলো গ্রাম, উপজেলা পর্যায় পর্যন্ত গিয়েছি। সেই জায়গাতে মানুষের যে কনসার্ন কিংবা মানুষের যে এক্সপেকটেশন, সেটা খুবই সাধারণ মানুষ। আমার এই তথ্যগুলোকে কোনো সার্ভের মানে কোনো প্রতিনিধিত্বশীল উপাত্ত হিসেবে নেওয়া যাবে না। আমি আমার নিজের অবজারভেশন থেকে যদি বলি, সেখানে আমি দেখেছি যে আসলে মানুষের মধ্যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের যে অস্বস্তি ছিল, সেই অস্বস্তির জায়গাটা অনেকটা কমে এসেছে। এটা সত্যি কথা। সেটা নিশ্চিতভাবে এই অস্বস্তির জায়গাতে যে বাজার দর, তার একটা প্রভাব আছে। এটা একদম পরিষ্কার করে বলেছে যে বাবা, এইবার রোজাটাতে কিন্তু আমাদের কষ্ট হয়নি, আমরা কিন্তু রোজাটা ভালোভাবে রাখতে পেরেছি। এবং তা পরিষ্কারভাবে তারা রেফার করছে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা রোজার সময় ব্যবহার করি, সেইগুলোর মূল্য। দ্বিতীয়ত তারা বলছেন যে এখন প্রফেসর ইউনূসের যে ইন্টারন্যাশনাল পারফরমেন্স, যেটা আমরা প্রথমত দেখছি চীনে যাওয়া, যেটা দেখছি আমরা ভারতের সাথে এক ধরনের সম্পর্ক, এবং তার আগে জাতিসংঘের সাথে যে নেগোসিয়েশন, রোহিঙ্গাদের যে নেগোসিয়েশন, এগুলো সাধারণ মানুষ যে এটা ডিটেইল কূটনৈতিক বুঝে থাকেন তা না, কিন্তু এইগুলোরও একটা এফেক্ট কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকেও কিন্তু মানুষ তারা মনে করছে যে আমরা একটা আমাদের যে পরিস্থিতি, তার থেকে উত্তরণের জন্য যে গর্ব দরকার, যে একটা নতুন আইডেন্টিটি তৈরি করা দরকার, সেইটা কিন্তু তারা বিলং করছেন। তারা মনে করছে যে আমাদের এখন মাথা উঁচু হচ্ছে, এইরকম একটা সেন্স কিন্তু সেখানে এখনো পর্যন্ত তৈরি হচ্ছে। ফলে মোটের উপরে আমার সাদা চোখে দেখা, এবং সেটা খুবই আমার জায়গা থেকে দেখা, সেক্ষেত্রে মানুষের রেসপন্স কিন্তু এই সরকারের প্রতি আস্থা
আমি যদি বলি আরও অক্টোবর নভেম্বরের জায়গা থেকে দেখি সেটা কিন্তু বেড়েছে, এটা স্পষ্ট আমার কাছে এটা মনে হয়েছে। ফলে এই যে অনুভূতি, আমার ধারণা এইটারও একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার যে অনলাইনে যে পরিবর্তনটা হয়েছে তার মধ্যে পড়েছে। অর্থাৎ যারা অনলাইন ক্যাম্পেইন করছেন তারা বাস্তবে অর্থাৎ অফলাইনে অন গ্রাউন্ডে যে পরিবর্তনগুলো হচ্ছে, আমার ধারণা তার কিছুটা সেন্স, তার কিছুটা ফিল ওই জায়গাতেও গেছে। অর্থাৎ হ্যাঁ, কারণ তাদের যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের সাথে তারা যদি খুব দূরত্ব থাকে তাহলে তাদের যারা ভোক্তা, সেই ভোক্তার সাথে কিন্তু তারা যোগাযোগটা করতে পারবে না। ফলে এই যে বাস্তব ক্ষেত্রে যে পরিবর্তন, আমার ধারণা তার একটা প্রভাব আমাদের এই অনলাইন আলোচনা কিংবা ক্যাম্পেইন যেটার মধ্যে পড়েছে। এটা প্রিপেইড কিনা কিংবা কেউ প্ল্যান কিনা সেটা আমি জানি না, তবে আমার মনে হয় যে ওই অনলাইন ক্যাম্পেইনগুলোকে যথেষ্ট রকমের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি বাস্তবে দেখি যে আমাদের যে উদ্বেগগুলো আছে, যে উদ্বেগগুলোর একটা কিন্তু এখনও পরিষ্কারভাবে রয়ে গেছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এইটা মানতেই হবে যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে প্রত্যাশিত পরিবর্তন সেটা হয়নি। এখনো পর্যন্ত থানাগুলো কাজ করছে না, যেখানে কাজ করছে এখনো পর্যন্ত দুর্নীতি রয়ে গেছে। সেই সমস্ত দুর্নীতি দূর করার ক্ষেত্রে কোনো দৃশ্যমান উদ্যোগ এখনো পর্যন্ত মাঠে দেখা যাচ্ছে না। মানুষকে ভুগতে হচ্ছে একই রকমভাবে নতুন চাঁদাবাজির শিকার হচ্ছে। আমরা দেখেছি যে সমস্ত বড় রাজনৈতিক দলগুলো আছে, গ্রাম থেকে তারা রিপোর্ট করছে যে এই রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজির রোধ করার ক্ষেত্রে যে স্থানীয়, আপনারা জানেন যে অনেক জায়গায় থানা নেই কিন্তু ফাঁড়ি আছে, মানে গ্রামের অনেক জায়গাতে পুলিশের ফাঁড়ি আছে। এই ফাঁড়িগুলো অন্যান্য সময় অনেক সক্রিয় থাকে, কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে ফাঁড়িগুলো সক্রিয় না। ফলে ওই লোকাল যে সমস্ত ফড়িয়া আছে তারা যে রাজনৈতিক দলগুলোর নামে এবং প্রধান দুটো রাজনৈতিক দলের নামে, অর্থাৎ বড় দুটো রাজনৈতিক দলের নামে, তাদের নামে বিএনপি এবং জামাতে ইসলামী, দুই দলের নামেই চাঁদাবাজিগুলো স্থানীয় পর্যায়ে হচ্ছে। সেটা পুলিশের সাথে দালালির পর্যায়ে হচ্ছে, থানাতে দালালির পর্যায়ে হচ্ছে, স্থানীয় যে বাণিজ্য কেন্দ্রগুলো আছে, যে সমস্ত টেন্ডার নতুন করে শুরু হয়েছে সেইগুলো দখল করার ক্ষেত্রে হচ্ছে। এবং মানুষ চাচ্ছে যে এগুলো থেকে মুক্তি। সেই মুক্তির জায়গাতে তারা যখন আইন বিচারের কথা ভাবছে, সেখানে কিন্তু তারা প্রত্যাশিত সাড়াটা পাচ্ছে না। স্যার, আপনি ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছিলেন, কিন্তু আমরা দেখলাম চীনে যাওয়ার পরেই তার নানা ধরনের প্রতিক্রিয়াও কিন্তু আমরা পেয়েছি। এটা হয়তো বৈশ্বিকভাবে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ, সেটা আমাদের জন্য একটা বড় চিন্তার কারণ। ভারত, আমরা নেপাল এবং ভুটানে, মিয়ানমারের কিছু অংশে প্রাণ সহ বেশ কিছু কোম্পানি আমাদের পণ্য যেত, সেটি আজকে স্থগিত করেছে। ফলে একদিকে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, তার পাশাপাশি গ্লোবালিও একটা ট্যারিফ ওয়ার শুরু হচ্ছে মনে হচ্ছে, চীনের প্রতি 100% বেশি। তার আঁচ আমাদের উপরেও লাগবে কিনা এবং সেটি আমরা আসলে সামলাতে পারবো কিনা, সেই প্রশ্ন আপনার কাছে রেখে একটা বিরতিতে যাই। দর্শক ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি প্রফেসর কাজী মারুফুল ইসলামের সঙ্গে। স্যার, আপনার কাছে বলছিলাম যে এই যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের যে পাল্টাপাল্টি ট্যারিফ আরোপ, এবং সেটা 104% বোধহয় চলে গেল আজকে চীনের উপরে, আমাদের উপরেও সেটা 57%। ফলে এই ধাক্কা আমরা কিভাবে সামলাবো? নাকি আমরা একদিকে চীনের সঙ্গে খাতির করছি, ভারতের সঙ্গে চেষ্টা করতে গিয়ে আসলে পরাশক্তিগুলোর খেলার একটা মাঠ বাংলাদেশ হচ্ছে কিনা আমাদের এই অস্থিরতার সুযোগে? এবং যেহেতু আমাদের অভ্যন্তরীণ ঐক্যের ঘাটতি আছে, ফলে এই সুযোগটা আমাদের পরাশক্তি বন্ধুরা, সেটি চীন হোক, ভারত হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, নিচ্ছে কিনা? এখানে দেখেন আমাদের ব্যাপারগুলো অনেকটা আলাদা এই অর্থে যে চীনের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক কিংবা ভারতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক, তার ভিত্তিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নির্ধারিত হয় নাই। ফলে বাংলাদেশের উপরে যত পার্সেন্ট, 57% হোক বা আরও বেশি হোক, সেইটা যে আরোপ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্রডার যে ট্যারিফ পলিসি আছে তার পার্ট হিসেবে আসছে। আমি তো মনে করি যে আমাদের এইরকম একটা যে বড় রকমের শুল্ক যুদ্ধ সারা পৃথিবীতে বা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, সেক্ষেত্রে কাকতালীয়ভাবেই হোক আর যেভাবেই হোক, আমাদের যে চীনের সঙ্গে আলাদা করে সম্পর্ক তৈরি করার প্রচেষ্টা কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা, মায়ানমারের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা, এই চেষ্টাগুলো বরং এই যুদ্ধ থেকে বাঁচার ক্ষেত্রে আমাদের খানিকটা রাস্তা তৈরি করে দেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। আমরা দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সহ আরও অনেক পৃথিবীর ইনফ্যাক্ট সমস্ত দেশগুলোই এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই কিন্তু তার দেশের যে ভোক্তারা আছে
তারাও কিন্তু তার দেশে যে উৎপাদক শ্রেণী আছে, তার দেশের যারা বিনিয়োগকারী আছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। ফলে এই যুদ্ধটা সারা পৃথিবীর মানুষের উপরেই পড়েছে, আমাদের উপরে ন্যাচারালি পড়বে, এবং আমাদের উপরে তার যে চাপ, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির অন্যতম একটা গন্তব্য, ফলে আমাদের যেহেতু রপ্তানি এই নির্ভর অর্থনীতি এবং সেখানে তৈরি পোশাক শিল্পের একটা অন্যতম জায়গা, সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে আমাদের পণ্যের দাম বেড়ে যায়, তাহলে সঙ্গত কারণেই আমাদের পণ্যের চাহিদা কমে যাবে, এবং সেই কমে যাওয়ার ফলে আমাদের তার প্রভাব আমাদের এমপ্লয়মেন্টে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে প্রবাহ আছে সেখানে এটাতে মারাত্মক রকমভাবে নেতিবাচক প্রভাব পড়বে। এখনও পড়েনি, কিন্তু অচিরেই এটা পড়ার সম্ভাবনা তৈরি হবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই অনেকগুলো ভাবে সামলানোর ব্যাপার। একটা সামলানোর ব্যাপার হচ্ছে যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই আসলে আমাদের বায়োল্যাটারাল টক নেগোসিয়েশন শুরু করতে হবে। সেইটা শুরু করার জন্য আমাদের এখনকার যে বর্তমান রাজনৈতিক নেতৃত্ব আছে, প্রফেসর ইউনূস এবং তার যে সরকার আছে, আমার মনে হয় তারা একটা অন্য যে কোনো আমাদের কাছে যে অপশনগুলো আছে তার মধ্যে তাদের একটা অ্যাডভান্টেজ আছে, তাদের যে পরিচয়, তাদের যে সুনাম, তাদের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের যে আস্থা, সেই আস্থাটাকে কাজে লাগিয়ে বরং এই নেগোসিয়েশনটা শুরু করার জন্য একটা বেটার টাইম। এবং একই সাথে এটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আমাদের যে রপ্তানি গন্তব্য, তার ডাইভার্সিফিকেশন দরকার, তার বহুমুখীকরণ করা দরকার, তো পণ্যের এবং গন্তব্যের দুটো জায়গাতেই। তো সেক্ষেত্রে সেই কাজটা করার ক্ষেত্রেও চায়না আমাদের একটা ইম্পোর্ট ডেস্টিনেশন, কিন্তু এটাকে যদি আমি এক্সপোর্ট ডেস্টিনেশন করতে পারি, যেখানে আমাদের পণ্যের ডিমান্ড কিন্তু আছে, সেই কাজটা করার ক্ষেত্রে কিন্তু এই যে দ্বিপক্ষীয় যে সম্পর্কের নতুন একটা পর্যায়ে শুরু হলো, সেটা কিন্তু আমাদেরকে সাহায্য করতে। ভারতের সিদ্ধান্তকে কিভাবে দেখেন? ভারতের এটা দুর্ভাগ্যজনক, এটা অপ্রত্যাশিত আমি মনে করি। এটাতে যদিও এই ভারতের মধ্য দিয়ে যে ট্রেডটা আমরা বায়োলেটারাল ট্রেড অন্য দেশের সাথে করতাম, সেটার পরিমাণ অনেক বেশি না, কিন্তু তারপরেও বাংলাদেশের মতন অর্থনীতির জন্য এটাও একটা অত্যন্ত বড় চাপ। আমার কাছে মনে হয় যে এটা ভারতের সাথে নতুন করে বাণিজ্য আলাপটা আবার চালু করতে হবে। সেটা রাজনৈতিক আলোচনার সাথে সাথে আমাদের যে টেকনিক্যাল টিম আছে তাদের আলোচনাটা করা দরকার, এবং আমরা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মতন যে বাজারগুলো আমরা এখনো আসলে ধরিনি, সেই বাজারগুলোর দিকে আমাদেরকে আসলে আগাতে হবে। সেক্ষেত্রে আমরা ভারতেরও বিকল্প তৈরি করতে পারবো, যুক্তরাষ্ট্রের বিকল্পের কাছাকাছিও আমরা যেতে পারতে পারি। মনে আবার রাজনীতিতে ফিরি। রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে আগামী বুধবার, এক সপ্তাহ পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সকালে বিএনপির বৈঠক, এবং সময়টা বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছিল, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আপনাদের সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন রোডম্যাপ না পেলে বিএনপি পরবর্তী কর্মসূচিতে যাবে। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন পরবর্তী কর্মসূচিকে আন্দোলন, তিনি বলছেন আপনি যে নামেই ডাকেন না কেন। তার মানে কি রোডম্যাপ না পেলে বিএনপি আন্দোলনে যাচ্ছে আবারও? এটা যখন সালাউদ্দিন সাহেব নিজেই যখন ক্লিয়ার করেছেন, আমাকে তো এই প্রশ্নটা করার কোনো কারণ হয় না। আমি শুধু এইটুকু বলবো যে আপনাদের এখানে যে আমরা আসতাম, আমরা পতিত সরকারের সময় আসছি, আমাদের দুই পাশে এরকম আপনারা এরকম করে রেখেছেন যে আমরা কথা বলতে পারতাম না, তখনও বলতে দেওয়া হতো না। এখনো কিন্তু ঠিক তাই। সাংবাদিকদের কথা বলছি, আমরা সবগুলোর কথা বলছি, মিডিয়াদের কথা, এখনো কিন্তু ওরকমই আপনারা সেটগুলো করেন এরকম করে যে আমরা যেন কথা বলতে না পারি, আমাদের যেন যে কোনো মানে সরকারের শ্রুতিবাক্যের জন্য কিছু মানুষকে আপনারা সেট করে রাখেন। এটা কেন আমি জানি না, গণতন্ত্রের এটা কি গণতন্ত্রের সৌন্দর্য কিনা আমি জানি না, বাংলাদেশের প্রেক্ষাপটে হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা সরকারে যেমন ছিল এখনও তেমনই, তো যদি তাই হয় আপনার মনে করেন, তাহলে আমাদের কিন্তু কোনো দেশের কিন্তু কোনো ডেভেলপ হবে না। আপনি যে গণতন্ত্র বাদ দিয়ে আপনি শুধু উন্নয়নের কথা বলবেন, এই যে উন্নয়নটা, ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো ভারত, এটার যে এটা আমরা কি করেছি ভারতকে? আমাদের মৎস্য উপদেষ্টা কি বলেছিলেন যে আমরা ইলিশ খেয়ে থাকলে অন্যরা পাবে, কাউকে দিব, বাইরে পাঠাবো, নইলে পাঠাবো না। কিন্তু অন্য সরকারের, হাসিনা সরকারের সময়ের চেয়ে অনেক বেশি করে কিন্তু ইলিশ দেওয়া হয়েছে, এবং আমাদের ছেলেরা কিন্তু এখনো জাতীয় মাছকে পাঙ্গাসি বলে। ইলিশ কিন্তু পাতে ঢুকে নেয় অনেকের, হাজারের মধ্যে দুই একজনকে নিয়ে কিন্তু কোনো হিসাব করা যায় না। সো এই জায়গায় এখন ভারত আমাদেরকে, আমরা অনেক কসরত করে কিন্তু দেখা করলাম, আমরা এই করব না সেই করব না, আমরা কিন্তু চেষ্টা করলাম, আমরা কসরত করে দেখা করলাম, কিন্তু আমাদের কোনো লাভ হলো না। দেখা করার পরে, মিটিং করার পরে 2 দিন পরেই কিন্তু আমরা
আমরা আরেকটা ধাক্কা খেলাম বড় মাপের। চীনের কথা, চীনে গেলাম, অনেক কিছু হয়ে গেল। এই যে মায়ানমারের কথা তো বললামই কতক্ষণ আগে, চীনে অনেক কিছু হয়ে গেল। চীনে কয়েকটা সমঝোতা স্মারক ছাড়া যে দুই একটা আপনার চুক্তি, সেটা তো আগেই ছিল, এটা তো আগে সরকারই এটা করা ছিল। তাহলে নতুন কি হলো? চীনে গেলাম, কথা ছিল যে আমার চার্টার বিমানটা চীন আমাকে নিয়ে যাচ্ছে কোনো ব্যবসায়ীরা আমাকে ডিগ্রি দেওয়ার জন্য, কিন্তু আসলে কি তা? নিজের টাকায় আমি চায়না গেলাম 57 জনকে নিয়ে। এই যে চাকচিক্য, এটা কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখেছি। এই যে দেখেন সিমিলারগুলা, এই সিমিলার কি বলে, একটা অনুন্নত ভঙ্গুর রাষ্ট্রে গণতন্ত্রের লেশমাত্র নাই, যে রাষ্ট্রটা যেখানে এখন মানুষকে শিখিয়ে দেওয়া হয় যে নির্বাচন না, এই সরকারকে আমরা চাই, শিখিয়ে দেওয়া হচ্ছে। এতদিন বললো না জনগণের এমন কি হয়েছে, যদি এতই সাহস থাকে তাহলে আসুক না, আমরা দেখি যে গণভোট করুক, আইনের মাধ্যমে করতে হবে, আইন যদি থাকে আইনের মাধ্যমে গণভোট করুক, তাহলে আমরা বুঝবো যে জনগণ চেয়েছে কিনা। একটা ইলিগ্যাল সরকার, লিগ্যালিটিও নাই তার। হ্যাঁ, আমরা নিষেধ করি নাই, দেশের প্রয়োজনে অনেক সময় বিষও হজম করতে হয়, আমরা বিষ হজম করছি। তার মানে কি এই সারা জীবন আমি আমার বিষকে বহন করব? এই যে কথাগুলো যে বলে না কে যে সরকার থাকুক 5 বছর, তো প্রধানমন্ত্রী হিসেবেও চাচ্ছে অনেকেই, একদম নাম ধরে ধরে বলছে, পোস্ট দিয়ে দিয়ে বলছে ফেসবুকে। তো এরপরে আর এর বাইরে আর কি থাকে? আমরা নামাজে 2-4 জনকে সামনে পিছে নামাজে কারা থাকে? এত পাহারার মধ্যে নিজস্ব লোকই থাকে, নিজস্ব লোক দিয়ে বলাল আমার হয়ে গেল, এটাই কি হতে পারে? আর যেখানে গণতন্ত্রের জন্য যে আন্দোলনটা, গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রের প্রথম কথাই হলো ভোট। আপনার 1.5 বছর পরে ভোটের কথা বললে এত খারাপ লাগে কেন? তার মানে আপনি নিজেকে এখনো সাবালক বানাতে পারেন নাই, ভোটের জন্য আপনি নিজেকে যোগ্যতা অর্জন করতে পারেন নাই। আপনি ভোটের জন্য আপনি জানেন জনগণ আপনাকে ভোট দিবে না, আপনার জামানত বাজেয়াপ্ত হবে, এটাই তো কথা। নইলে আপনারা তো ভয় থাকবে কেন? আসেন না ভোটে, আমি হারলে আপনি হারলে আমি নিব আপনাকে, আমি সেটা শোনেন, এটা কিন্তু বোঝা যায়, সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। তো ভোট করবেন না, দলও করবেন না, দলও করেন ভোটও করবেন, অন্য কেউ তো বলেন না। তাহলে দল কেন, একটা দলই কেন বলে যে তাকে থাকতে হবে? আপনি আর কোন দলকে বলে দেখেছেন বলতে? তাহলে ওই দলটাই কেন বলে? তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না? তো এই অবস্থায় তো আপনার কতক্ষণ আপনি সারভাইভ করতে পারবেন? যত কিছুই হোক না কেন, একটা বড় অংশ যদি আপনার পিছন থেকে সরে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনিও বিপদগ্রস্ত হবেন, দেশেরও মঙ্গল হবে না। আমরা কি চাই? আমরা দেশের মঙ্গল চাই, আপনিও ভালো থাকেন, আপনার কথা আমরা সারা জীবন সুনামের সাথে বলতে চাই। এই কথাগুলো বলার জন্য, সত্যি কথা বলার জন্য এখন আমরা ভোট চাই কেন? ভোট চাওয়াটা কি 1.5 বছর পরে, 1.5 বছরের মাথায় ভোট চাওয়াটা কি অন্যায় কিছু নাকি? আপনি অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলছেন, আর ন্যায়কে আপনি অন্যায় বানিয়ে ফেলছেন, এটা কেমন গণতন্ত্র? এই গণতন্ত্রের জন্য কি এত মানুষ প্রাণ দিয়েছে? প্রাণ কি শুধু আপনার বিশেষ একটা শ্রেণী দিয়েছে? বরং বিশেষ একটা শ্রেণীর নামে সাধারণ মানুষ প্রাণ দিয়েছে অনেক বেশি। তুষার, ভোট চাওয়া কেন অন্যায় হবে? এবং ধরেন এই যে প্রফেসর ইউনূসকে 5 বছর চাই, এটা আপনাদের পদে থাকা দায়িত্বশীল অনেকেই, নাম ধরেই বলি, সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাস দিয়েই বলেছিলেন। ফলে সার্জিস যখন এটা বলেন, তখন আমরা জানি না আসলে আপনাদের মুখপাত্র যেটা বলেন সেটাই শুধু দলের বক্তব্য কিনা, এটাকে আপনিও একরকম সাপোর্টই করলেন। ফলে বোঝা যাচ্ছে যে মানে ব্যক্তিগতভাবে হয়তো সাপোর্ট করেছে, আমি বলছেন এটা এনসিপির সিদ্ধান্ত না, আমি সাপোর্ট করি, কিন্তু আপনারা অনেক ইস্যুতে আবার বিবৃতি দেন না। কিন্তু যেমন সেনাপ্রধানকে নিয়ে হাসনাতের যে কথা, সেটার বিবৃতি দেননি আপনারা। ধরেন বিএনপি নিয়ে যত বেশি কথা বলেন, তত বেশি নিজেদের অফিস, নিজেদের খরচ, সেগুলো নিয়ে কথা বলতে চান না কেন? আমাদের অফিস, আমাদের খরচ নিয়ে এত বেশি চর্চা মিডিয়ায় হয়, এই কারণে আমাদের উপর এটা চাপটা কম। সে কারণে আমরা আরও যেগুলো ন্যাশনাল এজেন্ডা আছে সেগুলো নিয়ে কথা বলাটা প্রায়োরিটি মনে করি। কিন্তু যখন আমাদেরকে এগুলো আপনারা জিজ্ঞেস করেন, তখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা আপনাদের পছন্দ হয় কিনা বা কনভিন্সিং লাগে কিনা, বা একই প্রশ্ন বারবার করার মধ্যে কোনো ব্যাপার আছে কিনা, সেটা আমি জানি না। আমরা তো সার্জিসের কথা আমি কি একটু আগে আমি কি এটা বলেছি কিনা আমি জানি না, মানে এরকম শোনালো কিনা যে আমি বলেছি 5 বছর থাক ডক্টর ইউনূস, আমি বলিনি। আমি বলেছি যে এটা স্বতঃস্ফূর্তভাবে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বলছে। কিছু মানুষ যদি 15 বছর যে ধরনের জাহেলিয়াতের মধ্যে মানুষ ছিল, এখন যদি কিছু মানুষের এরকম মনে হয়, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনে হতেই পারে, কিন্তু পলিটিক্যাল রোডম্যাপটা তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে আমরা ঠিক করব না। আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে, কি করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে, জুলাই চার্টার হচ্ছে, মানে হবে, এবং তার মধ্য দিয়ে
সংস্কার করে আপনি ইলেকশনে যাবেন, ইলেকশনটা কী ধরনের হবে সেটা নিয়ে আলোচনা হতে হবে। এটা নিয়েই তো আমরা আলোচনা করছি, এবং সেটা ডিসেম্বর, আমি তো যতবার আপনার এখানে এসেছি ততবার বলেছি এটা ডিসেম্বরে যদি কনভিনসিং মনে হয় ডিসেম্বরেই করেন, কিন্তু এটা তো মানে ইলেকশন কি ধরনের হবে সেটি নিয়ে আলোচনা প্রসঙ্গে আমরা সরকারের একাধিক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম। তারা বলেছিলেন যে প্রফেসর ইউনূস যে নির্বাচনের কথা বলেছেন বরাবরই, বা সেনাপ্রধান যে নির্বাচনের কথা বলেছেন, সেটা জাতীয় সংসদ নির্বাচনই। না, আপনি তো জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারের যে স্প্রেডশিট, সেখানে পরিষ্কারভাবে তো দুটো ধরনের নির্বাচনের কথা বলা আছে, জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এবং গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন, ঠিক আছে? ফলে এটা নিয়ে আলোচনা হতে হবে। এটা তো গণপরিষদ নির্বাচন একভাবে না, দুইভাবে আলোচনায় আছে। একটা হলো পূর্ণাঙ্গ গণপরিষদ, আর একটা হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে দুইটা আছে। ফলে এটা মানে ধরা যাক আজকেও নির্বাচন কমিশন বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন করাই আমাদের জন্য প্রায়োরিটি। এখন জাতীয় নির্বাচন হলেও এটাকে সাইকির মধ্যে কাজ করে যেটা সংসদ নির্বাচন। আমরা যে বারবার বলছি যে গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন, এটা বোঝাতে তার একটু টাইম লাগবে, অসুবিধা নাই তাতে কোনো। কিন্তু মানে এই কথা ধরে বলা যাবে না যে সরকারেরও জাতীয় সংসদ নির্বাচনই সরকার চায়। সবাই মিলে চাইলে জাতীয় সংসদ নির্বাচন হবে, কিন্তু আমরা বলছি যে আপনি যে সংবিধান পরিবর্তন করতে হলে কোথায় গিয়ে করবেন, এই প্রশ্নটা তো খুবই মানে পদ্ধতিগত প্রশ্ন। এই পদ্ধতিগত প্রশ্ন এড়িয়ে যাওয়া তো যাবে না। আর যদি আপনার মনে হয় যে জনগণ এটার ক্ষেত্রে কোন অবস্থায় আছে, তাহলে গণভোটের প্রসঙ্গ বা ওই ইভেন্ট স্প্রেডশিটও আছে, সেখান থেকে গণপরিষদ ইয়েতে করা হোক। একটা জিনিস হচ্ছে আমাদের সার্জিস আলমকে নিয়ে মিডিয়া যতটা চর্চা হয়, ধরুন আজকে কিন্তু আপনি আমাকে মিশু ভাই এই প্রশ্ন করতে পারতেন যে মির্জা ফখরুল সাহেব উনি তো দলের মহাসচিব, সার্জিস আলম তো আমাদের দলের মহাসচিব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমাদের নেতাকর্মীরা একদম শেখ হাসিনার মতো করে বলেছেন। না, সেই প্রশ্ন আমি করবো মনে আপাকে নিশ্চয়ই, মানে সেই সময় তো যায়নি। হ্যাঁ, মানে আমি বলছি যে তাইলে একদম লাইসেন্স দিয়ে দিল না। লাইসেন্স তো এটা যে আমাদের তো যেগুলো দখল হয়েছে সেগুলো পুনর্দখল করাটা আমাদের একটা ন্যায্য অধিকার। এটা তো চাঁদাবাজি দখল বলে নাই কিন্তু। না, উনি বলছেন যে এটাকে আপনারা দখল বলছেন, এটা আসলে আমাদের, এটা তো তাদের ন্যায্য অধিকার। এইভাবে বলেছেন। পুনরুদ্ধার শব্দটা সম্মতি না, একদম কোটেশন দেখেন। আমি বলছি যে যেটাকে আপনারা দখল বলতেছেন এটা তো আসলে আমাদের ন্যায্য অধিকার, কারণ ওরা তো আগে এগুলো হারাইছে, ঠিক আছে? তো এটা তো একটা দলের মহাসচিব পর্যায় থেকে কথা আসছে, তাহলে এটা স্থানীয় পর্যায়ে তারা কি বার্তাটা পাচ্ছে? আমরা তো স্থানীয় পর্যায়ে যাচ্ছি, হ্যাঁ, ওই সমন্বয়ক বলা হচ্ছে, কিন্তু স্থানীয় পর্যায়ে কিভাবে কারা কি করতেছে এটা মানে আপনাদের চেয়ে ভালো খবর তো কারোর কাছে নাই। যাই হোক, তা আমাদের কথা হচ্ছে যে আমরা মানে বলি নাই যে এই যে শেখ হাসিনা সরকারের আমলের সাথে যে তুলনাটা করা হচ্ছে যে উন্নয়ন নাকি গণতন্ত্র, এখানে তো সংস্কার নাকি নির্বাচন এরকম কোনো বিষয় নাই। আর শেখ হাসিনা সরকারের সাথে মানে তুলনাটা ওই ফ্যাসিবাদী রেজিম, যেটা ধরেন আপনি ঘরে থাকতে পারতেন না, হ্যাঁ, আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। এটা যদি আপনার বিষ মনে হয় তো ঠিক আছে, জনগণও এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু, ঠিক আছে? কিন্তু আপনি তো গত 15 বছর কীরকম ছিলেন, হ্যাঁ, ধরা যাক বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো। তো এই কথাটা বলার জন্য কিন্তু গণঅভ্যুত্থান এসেছে। এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমাদের কাছ থেকে, আমাদের জায়গা থেকে কথাটা খুব পরিষ্কার যে যেমন ধরেন রোহিঙ্গার প্রসঙ্গ, এই রোহিঙ্গা গত এক সপ্তাহে বা গত 15-20 দিনে ডক্টর ইউনূসের সরকার ভূরাজনীতিতে যে যতগুলো ঘটনা ঘটিয়েছে, যত মাইলফলক অর্জন করেছে, এটা বুঝতে গেলে অনেক বড় মানে অনেকগুলো রাজনৈতিক প্রজ্ঞা দরকার, এটা সবার থাকে না। চীনের সফর থেকে কি পেয়েছি কি পাই নাই, এটার মধ্য দিয়ে যে আমরা রোহিঙ্গাদের সাথে মায়ানমার সরকারের সাথে একই সাথে আরাকান আর্মির সাথে কিভাবে দুইটা ট্র্যাকে আলাদা আলাদাভাবে কূটনীতি চালাচ্ছি, এটা সবাই বুঝতে পারবেন, এটা খুবই স্বাভাবিক। এই সময়ের মধ্যে কিন্তু আরাকান আর্মির 3 জন অফিসিয়াল বাংলাদেশে সফর করে গেছে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে, সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের সাথেও আলোচনা করছে। আপনি কখনো ভেবেছেন, আমরা কখনো ভাবতে পেরেছি যে আমরা বাংলাদেশ সরকারকে এমন জায়গায় দেখবো যে এই নৈপুণ্য দেখাবে? তাই এটা তো দেখাচ্ছে, এটা তো স্বীকার করতে হবে। এখন রোহিঙ্গাদেরকে কোথায় 1,80,000 নিবে, এগুলো টিপ্পনি কেটে লাভ নাই। আর সব কিছুতে এখন ডক্টর ইউনূসের সম্পর্কে যদি কারো ধারণা এরকম থাকে যে উনি কিছু লোক সেট আপ করে রেখেছেন এবং তারা বলতেছে 5 বছর, তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। মানে ডক্টর ইউনূস সম্পর্কে যদি কারো এই ধরনের মতামত থাকে। স্যার, একটা বিরতি নেই, মানে একটু আগে মনিয়াপা আমাদেরকে যে অভিযুক্ত করছিলেন যে বিএনপিকে মাঝখানে বসে দুই পাশে সরকারের পক্ষে দুজন লোক, একই রকম অভিযোগ আপনারাও করেন যে আমরা একই প্রশ্ন বারবার করি, ফলে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমার প্রশ্নটা হচ্ছে যে এনসিপি যে নতুন বন্দোবস্তের কথা বলে, এই প্রশ্ন আমি আপনাকে আগেও করেছি, সেই নতুন বন্দোবস্ত আসলে নতুন কি? আপনি মির্জা ফখরুল যদি একটা ভুল কথা বলে সেটা দিয়ে আপনি সার্জিস আলমের কথাকে গ্লোরিফাই, বা সেটিও ভুল হলে এটিও ভুল, সেটি করার চেষ্টা করছেন, এরকম করছেন, অথবা আপনি একটা নতুনত্ব দেখাবেন যেটা এনসিপি করছে, যেটা বিএনপি, জামাত বা আওয়ামী লীগ বা বাংলাদেশের কোন রাজনৈতিক দল করে নাই, সেটা আপনার কমিটির সংখ্যা, আহ্বায়ক কমিটিতে আপনাদের যুগ্ম সদস্য সচিবের যতজন সংখ্যা,
আমি খুবই নিশ্চিত বিএনপিরও এরকম কিছু পোস্ট আছে, বা ছাত্রলীগেও ছিল সহসভাপতি বা এতগুলো বা এরকম নানান জায়গায় এরকম করে তাদেরকে খুশি করতে হতো। বরিশালকে খুশি করতে হবে, হাসনাত আব্দুল্লাহকে খুশি করতে হবে, রাজশাহীতে মিনু ভাইকে খুশি, এরা আপনারাও করছেন। আপনাদের নতুনত্ব কি সেটা নিয়ে আলোচনা করবো দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি এনসিপির নতুন বন্দোবস্তে, নতুন তুষার আগে বলছিলাম। ফলে আপনাদের নতুনত্ব কি যেটা অন্য কোনো রাজনৈতিক দলের ছিল না বা নাই? না, আমরা তো 1 মাসও হয় নাই। এখন 1 মাসের মধ্যে এমন নতুনত্ব, এমন ম্যাজিক আমাদের হাতে নাই। মানে আপনি যদি এক্সিস্টিং আমাদের পলিটিক্যাল কালচারটা কথা মাথায় রাখেন যে আমরা রাতারাতি একটা নতুন কিছু দেখিয়ে ফেলবো, তবে আমাদের এটার ব্যাপারে আন্তরিক প্রচেষ্টা আছে এবং সেই ক্ষেত্রে যারা আমাদের সমালোচনা করেন সেই সমালোচনাগুলো আমরা খুবই গভীরভাবে মনোযোগ দিয়ে মানে গ্রহণ করার চেষ্টা করি যে আমাদেরকে এই এক্সিস্টিং পলিটিক্যাল কালচার থেকে বেরিয়ে নতুন কী ধরনের রাজনীতি আমরা উপহার দিতে পারবো। সেই জন্যই আমাদের ধরুন এই যে আপনারা প্রশ্ন করেন, এটা খুবই সুন্দর প্রশ্ন এবং জরুরি প্রশ্ন যে গঠনতন্ত্র, কর্মসূচি এগুলো তো একটা দলের প্রধান জিনিস এবং নিবন্ধন নিতে গেলে গঠনতন্ত্র লাগবে। আপনার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বোধ হয় না, সময়সীমা তো আমরা 28 ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা একটা দল 20 এপ্রিলের মধ্যে আগের আইনে যে শর্ত ছিল সেটার মধ্য দিয়ে আপনাকে নিবন্ধন করতে বলা হচ্ছে 20 এপ্রিলের মধ্যে। কিভাবে এটা আমাদের পক্ষে সম্ভব? সক্ষমতা থাকলেও সম্ভব না, কারণ এটা যে হিউজ ওয়ার্কলোড। এটা আমি এক প্রাক্তন যে রাজনৈতিক দলে করতাম, আমি দেখেছি যে কি কি কাজ করতে হয়, এরকম স্তূপ জমা পড়ে কাগজের, ঠিক আছে? ফলে টাইম আমাদের লাগবেই। হ্যাঁ, এবং একটা দল ইতিমধ্যেই রিট করেছে এবং সেই রিটের প্রেক্ষিতে তাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে। তো আমরা সেগুলো অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা 20 তারিখের আগেই কমিশনের সাথে কথা বলতে যাব। গঠনতন্ত্র একটা দলের মানে একদিন দুদিনের ব্যাপার না, এটা কিন্তু একটা দল যতদিন থাকবে মোটামুটি একটা স্থায়ী ব্যাপার। ফলে এটা খুব নিবিড়ভাবে যত্ন নিয়ে তৈরি করতে হয় এবং আমাদের গঠনতন্ত্র ইতিমধ্যে একটা খসড়া গঠনতন্ত্র প্রস্তাবিত হয়েছে দলের ফোরামে, এটা নিয়ে আলোচনা চলছে এবং তারপর এটা জেনারেল মিটিংয়ের মধ্যে দিয়ে পাশ করা হবে। মানে এটা তো একদিন দুই দিন যেহেতু না, এটাতে কিছু মানে যত্ন এবং সময় লাগে। একই কথা কর্মসূচির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে কর্মসূচিটা দেবো, অন্তত আমরা অনেক দিন ধরে এটা নিয়ে রাজনীতি করবো, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। ফলে আমাদেরকে কর্মসূচিগুলো ওইভাবে ভাবতে হচ্ছে যে কী কর্মসূচি দিয়ে আমরা যে এই কর্মসূচির মধ্য দিয়েই ধরুন এখন আমাদের দলের অনেকের ক্ষেত্রে হয়তো আমি বুঝি, কারণ আমি এগুলো অনেক ধরনের কাজের সাথে যুক্ত, বা আরও আরেকজন আমাদের বুঝবে না। আমি ধরেন এই দলের এই ধরনের অনেকগুলো কাজের সাথে যুক্ত বলে হয়তো আমার কাছে ব্যাপারটা হয়তো পরিষ্কার লাগে, আমার দলের আরেকজনের কাছে হয়তো পরিষ্কার না, কারণ তার সামনে নাই। কিন্তু যখনই আপনি কর্মসূচিটা আসবে দলের, তখন কিন্তু দলের অনেকেও বিএনপি যেমন 31 দফা বলতে থাকে তার কর্মীরা, ঠিক আছে, রাইটলি বলে তার দলের জিনিসটা সে প্রচার করবে। আমাদের দলের কর্মীরাও, নেতাকর্মীরাও কিন্তু এটা তখন প্রচার করতে পারবে এবং তখন তার কাছে উত্তর থাকবে যে সে আসলে আগামী বাংলাদেশকে কী দিতে চায়। যেমন ধরুন আজকে একটা কথা এসেছে, খুবই সুন্দর কথা, যে রিজিওনাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস বানাতে চাই আমরা বাংলাদেশকে। এমনকি অস্ত্রের জন্য একটা আলাদা ইপিজেড আমরা করতে চাই। রাইট, এবং আপনি নাসার সাথে চুক্তি করেছেন খুব, এটা উনি এবং আশিক চৌধুরী সাহেব কিন্তু কোনো ব্লাফ করেন নাই যেটা আপনি কালকে এটা সুফল পাবেন। উনি বলেছেন এটা সুফলটা পেতে আপনাকে 15-20 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু এটা একটা শুরু হলো যে বাংলাদেশ, মানে বাংলাদেশ এটা একটা খুব বড় অর্জন। কিন্তু এখন এই জিনিসগুলো এখনকার ইয়াং জেনারেশন, উনি বলেছেন, আমি ওনার সাথে একমত, আমরাও দলের ফোরামে এগুলো নিয়ে ভাবছি যে একটা গ্লোবাল অ্যাটমসফিয়ারে থাকে কিন্তু বাংলাদেশে থাকলেও তাদেরকে মিট আপ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। মানে তাদেরকে বোঝাতে হবে যে এই দলটাই যে তোমার দল এবং তুমি যা যা চাও, তুমি যে ধরনের লাইফ চাও, যে ধরনের বাংলাদেশ চাও, এটা তার মধ্যে আছে। এটা তো আমার তার কাছ থেকে মানে পাশ করিয়ে নিয়ে আসতে হবে তার মনের ভিতর থেকে। স্যার, আমি জানি না এটাকে আপনি কনস্পিরেসি থিওরির ভিতরে হয়তো ফেলবেন, কিন্তু আমি নিশ্চিত এই প্রশ্ন কেউ না কেউ তুলবে। এই যে আপনারা এখনো গঠনতন্ত্র করছেন না, নিবন্ধনের জন্য নির্ধারিত সময় আবেদন করছেন না, তার মানে আপনাকে আগে থেকেই নিশ্চিত ছিলেন যে নিবন্ধনের জন্য আপনারা বাড়তি সময় পাবেন? না হলে আপনারা 7 মাস পরে এসে ফেব্রুয়ারি 28 তারিখে কেন দল গঠন করলেন? কেন সেটা আর আগে করলেন না? না, এটা তো কারণ নির্বাচনের একটা সময়সীমা, নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষা, এমনকি প্রফেসর ইউনূসও যে সময়সীমা বলেছে তা তো জুনেও নির্বাচন হতে পারে। এখন আপনি এপ্রিলের 20 তারিখের ভিতরে দলের নিবন্ধনই চাচ্ছেন না। না, একটা দল করা, এই দলের গঠনের প্রক্রিয়াটা আপনিও জানেন যে এটা মানে আসলে এটা অনেক বড় একটা কাজ। ফলে যে 5-6 মাস, সেপ্টেম্বর থেকে যে 6 মাস আমাদের লেগেছে, আমি বলবো, আমি তো আগে বলেছি যে জাতীয় নাগরিক কমিটি একটা ঐতিহাসিক জিনিস ডেলিভার করেছে এত কম সময়ের মধ্যে এবং প্রায় কোনো রকম ছোটোখাটো কিছু কন্ট্রোভার্সি বাদ দিলে জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে খুব বড় কোনো কন্ট্রোভার্সি কিংবা বাধা আসে নাই। এখন আমরা তো জানতাম না যে তারা গণবিজ্ঞপ্তি 20 এপ্রিলের মধ্যে দেবে নির্বাচন কমিশন। আমরা 28 ফেব্রুয়ারি করেছি, আমাদের এটা ডিসেম্বরে কমিট করা ছিল যে আমরা 2 মাসের মধ্যে দল করব, 24 ডিসেম্বরে, এবং আমরা 2 মাসের মধ্যেই একদম শেষ সপ্তাহে গিয়ে রোজার একদিন আগে আমরা করলাম। এখন নির্বাচন কমিশন বলছে 20 এপ্রিলের মধ্যে। তো এখন আমরা যদি এই কনস্পিরেসির সাথে যুক্ত, তাহলে অন্য একটা দল রিট করলো, সেটার রেসপন্স নির্বাচন কমিশন কেন করলো?
রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু বলেছে যে রিট করেছে এবং তার নির্বাচন কমিশন সেটা ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। তাহলে তারাও কি এই কনস্পিরেসির সাথে যুক্ত? তা তো না। ফলে এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের পলিটিক্যাল ট্র্যাক নিয়ে আগাচ্ছি, নির্বাচন কমিশন তার কাজ করছে, এটা একটা মধ্যবর্তী জায়গায় আসতে হবে। আমরা তো একদম মানে আপা আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, মির্জা ফখরুলের আজকের বক্তব্য নিয়ে অনেক জায়গায় সমালোচনা হচ্ছে অনলাইনে অফলাইনে, এবং সেইখান থেকে আমার প্রশ্ন, কেন্দ্র যা বলে এতদিন মনে হচ্ছে তৃণমূল বিএনপি সেই কথা শোনে নাই, কিন্তু মহাসচিবের আজকের যে বক্তব্য তাতে করে কি যারা আমরা দেখছিলাম যে তারেক সাহেব এতদিন ব্যবস্থা নিচ্ছিলেন, আপনারা অনেককে বহিষ্কার করেছেন, কিন্তু এই বক্তব্যের ভিতর দিয়ে সেটা খানিকটা কন্ট্রাডিক্ট করে। দেখেন, যখন কথা বলে জনগণ মানে বিভিন্ন রাজনৈতিক দলরা যখন কথা বলে তখন কিন্তু কোনো ছাড় দিয়ে কথা বলে না, গয়ারহ কথা বলে, একদম ঢালাওভাবে কথা বলে। বাট এটা তো সত্যি, যাদের চুলচারা কিছুই ছিল না তারা তো চাঁদাবাজি করছে, তারা আপনার শেরাটনে কি ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি করছে, তারা বড় বড় টাওয়ারে অফিস নিচ্ছে, অথচ বিএনপি আওয়ামী লীগও বলি আমি এখন, তারা অনেক দিন সরকার চালিয়েছে, অনেক টাকা পয়সা তসরুপ করেছে আওয়ামী লীগ, এটা নিয়ে অনেক কথা হয়, কিন্তু তারপরেও কিন্তু ওই ছাত্রলীগের সংগঠন কিন্তু এই সাহস পায় নাই, এত বড় সাহস পায় না। ঢাকা কলেজে তারা এত লোকের ইফতার করালো, বিশেষ কোনো কোম্পানির আপনার প্যাকেটের নাম লেখা সহ, এই যে তারা যে যার তার সাথে আওয়ামী লীগের সাথে লিয়াজু করছে, আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলছি না, কিন্তু তারা যখন আমাদেরকে চাঁদাবাজি মানে চালুনি বলে সুচকে যে তোমার একটা ফুটো আছে, তারা যখন এই ধরনের কথা বলে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাগের মাথায় এটা বলতেই পারেন যে এটা তো সত্যি, আপনাকে স্বীকার করতেই হবে যে 18 বছর বিএনপি যে নির্যাতনের শিকার হয়েছে, বিএনপি যারা করত তারা কিন্তু খুব একটা সবাই কিন্তু একদম একদম গরিব ঘরের কেউ ছিল না, ওরকম ছিল না। তারপরে তাদের সব কিছু সহায় সম্পত্তি হারায় রাস্তায় রাস্তায় কাজ করে খাইছে, বিভিন্ন জায়গায় এক লোক আরেক এলাকায় গিয়া কাজ করে খাইছে মুখ ঢেকে। তো এই মানুষগুলো তাদের ঋত সম্পত্তি, ঋত আপনার দোকানপাট, ঋত আপনার বাড়িঘর সে তো ফেরত নিতেই পারে, সে চাইতে পারে। আপনি বলতে পারেন যে হ্যাঁ পুলিশের মাধ্যমে, পুলিশ নিজেই তো এখনো দাঁড়াতে পারছে না। যে দেশের সরকার নিজে মব হাতে তুলে নেয়, নিজে মব হাতে তুলে নিয়ে মব হচ্ছে, মবের মূল্যকে চলে গেছে, সেই দেশে আপনি এটা কি অবস্থা? আমরা দেখেন ভোট ইমার্জেন্সি, একটা সময় কি বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, দেখেন না 2 দিন পরে বলবে তুমি কে আমি কে, তো ভোটার ভোটার, এই কথা যদি না বলছে তারপরে দেখেন এই যে জনগণের 200-500 লোক দিয়ে আপনি বলাবেন যে এই সরকারই চাই আজীবনকাল যতদিন থাকবে, কিংবা প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর চাই, আপনি বললেই যদি সব হইতো, তাহলে ইমরান সরকার কিন্তু আপনাদের অনেকের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিল। তখন ও যা বলতো ওটাই আইন, এরকম দেখছি। শেখ হাসিনার কাছে আরেকটা সরকার বলছে সরকারের মধ্যে সরকার, আজকে কোথায় ইমরান সরকার? আমি এই কথাটাই শুধু বলতে চাই যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার, সবারই শিক্ষা নিতে হয়। বিএনপি 18 বছর 20 বছর নিজের জীবন দিয়ে শিক্ষা নিয়েছে, তারপরেও যদি আমি বলবো না যে কোথাও কিছু হচ্ছে না, হচ্ছে দেখি তো তারেক রহমান সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন, হচ্ছে দেখি তো বহিষ্কার করছেন, স্থগিত করছেন পদ, এবং তাকে কাছে আসতে দিচ্ছেন না, এবং এখনো এটা কিন্তু চলছে, চলমান। আপা আপনাকে থামাই স্যার, আপনার কাছে শেষ সময় অল্প সময়ের প্রশ্ন, আগামী দিনের রাজনীতি থেকে এই দোষারোপ মানে দোষ ধরা পাল্টা দোষ ধরা এই ধারা অব্যাহত থাকবে না? এই সংস্কৃতির কোনো পরিবর্তন দেখেন? দুর্ভাগ্য আমাদের যে আপা যেখানে একটু আগে বলছিলেন যে গত রেজিমে গণতন্ত্র নিশ্চিহ্ন হয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে চেষ্টা সেটা কিন্তু শেষ হয়নি, জাস্ট আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। এবং সেই প্রক্রিয়ার মধ্যে আপা যেখানে বললেন যে ভোট হলো শুরু, ভোট শুরু কিন্তু ভোট শেষ কথা না, অর্থাৎ গণতন্ত্রের শেষ কথা কিন্তু ভোট না। আমার বাক স্বাধীনতা দরকার, আমার আইনের শাসন দরকার, আমার বিচার বিভাগের স্বাধীনতা দরকার। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও তার জায়গাতে ফেরত আসেনি। সেই ফেরত আসার প্রচেষ্টা যদি না থাকে, সেই প্রচেষ্টার যদি কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা না দেখি, তাহলে কোনো রেজিমকেই কিন্তু এদেশের জনগণ গ্রহণ করবে না। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো আছে এখন, যারা সক্রিয় বড় বড় রাজনৈতিক দলগুলো, তাদের অতীত আমাদের জানা আছে, তারা অতীত থেকে কি শিক্ষা নিয়েছেন সেটাও আমরা দেখেছি, এবং তাদের মধ্যে এই রকম ন্যূনতম কোনো অবস্থান দেখছি না যে তারা তাদের অতীত যে সমস্ত, যেগুলোকে আমরা বলবো যে বদখাসলত, অর্থাৎ যেগুলো হচ্ছে তাদের কুঅভ্যাস, অর্থাৎ এই চাঁদাবাজি করা, এই দুর্নীতি করা, সেই প্রচেষ্টাগুলো থেকে এখনো পর্যন্ত কোনো সরে আসার কোনো ভালো উদ্যোগ আমরা দেখিনি। এবং নতুন যে রাজনৈতিক দল এসছে তারাও এখনো পর্যন্ত এমন কোনো ভালো দৃশ্যমান উদ্যোগ দেখাতে পারেনি যে তারা নতুন করে এই দেশের মানুষের প্রত্যাশার কাছাকাছি যেতে পারবে। ফলে আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র মানে ভোট না, ভোট দিয়ে শুরু, কিন্তু
গণতন্ত্রে যেতে চাই, যেখানে মানুষ মুক্তভাবে স্বাধীনভাবে থাকতে পারবে, তার বিকাশ করতে পারবে। অনেক ধন্যবাদ প্রফেসর কাজী মারুফ, অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং সারোয়ার তুষার। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন।